মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের নিশানা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর অর্থ কি? মধ্যপ্রাচ্য কি এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে? ইরানের হুমকি, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুযায়ী ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা হলো, প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এরপর অন্যান্য আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও তাদের নিশানায় আসবে। এই খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনায় সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এটি এখনও অক্ষত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যুক্তরাষ্ট্র এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলুক, কারণ এটি ধ্বংস করার মতো বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের আশঙ্কা, যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানও পাল্টা জবাব দেবে। তেহরানের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। হুথি বিদ্রোহীদের সক্রিয়তা ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। শুধু ইরান নয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি তৈরি করেছিল। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত। দ্য টেলিগ্রাফকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন। বিবিসি রেডিও 5-এর সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। অলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা। তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি এক প্রশ্নই বারবার সামনে আনছে, মধ্যপ্রাচ্য কি এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের অর্থ হবে আঞ্চলিক এবং সম্ভবত বৈশ্বিক জ্বালানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলে অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ঘন মেঘ জমেছে, যা যে কোনো মুহূর্তে ঝড়ে রূপ নিতে পারে। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে। ইরানের সামরিক কর্মকর্তা কর্নেল ইমান তাজিক এক বিস্ফোরক দাবি করেছেন, ইরান ইসরায়েলি আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইমান তাজিক দাবি করেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত অঞ্চলের আকাশে ইরানের নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ।
কর্নেল তাজিক ইসলামিক রিভলিউশন গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সের এই 11তম অভিযানকে বিশেষভাবে প্রশংসা করেছেন, যা প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছিল। তার দাবি, শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহজেই প্রবেশ করেছে, বারবার কাপুরুষ ইসরায়েলিদের আশ্রয়স্থল কাঁপিয়ে দিয়েছে এবং তেল আবিবের যুদ্ধবাজ মিত্রদের কাছে ইরানের শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। তাজিক জোর দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এর বাসিন্দারা সম্পূর্ণ অরক্ষিত। ঘটনার কয়েক ঘন্টা আগে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। অধিকৃত অঞ্চলের ভেতর থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি স্থল ও লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলি আয়রন ডোম সিস্টেমটি টানা দ্বিতীয় রাতে ত্রুটিপূর্ণ অবস্থায় দেখা গেছে এবং সম্ভবত তেল আবিবে প্রতিরক্ষামূলক প্রজেক্টাইল নিক্ষেপ করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। হামলার পর মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে আতঙ্কিত এবং হতবাক ইসরায়েলিরা ইরানের ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যাচ্ছে। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে ইরান যে সমুচিত জবাব দেবে ওয়াশিংটনকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে তেহরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। ইরান একটি রেড লাইন ঠিক করেছে, যুক্তরাষ্ট্র যদি সেটি অতিক্রম করে তাহলে আমরা জবাব দেব বলেছেন তিনি। তবে কি কি কাজ তেহরান উস্কানি বিবেচনা করে পাল্টা জবাব দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের উপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই এই তথ্য নিশ্চিত হয়েছে। এই 30টি জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ, এগুলো আকাশেই যুদ্ধ বিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কি কূটনৈতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমায়ে। জেরানমায়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময় একটি বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তা তার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। জেরানমায়ে বলেন, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় তাহলে আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরমে। শুক্রবার থেকে ইসরায়েলের ওপর ইরান যে হামলা চালিয়েছে তাকে শুধুই সতর্কতা বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি। তার হুঁশিয়ারি, আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার শুরু হবে। হুঁশিয়ারি নাকি চূড়ান্ত আঘাতের পূর্বাভাস? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি এক টেলিভিশন বার্তায় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তা কেবল একটি প্রতিরোধমূলক সতর্কতা, অর্থাৎ এটি একটি ট্রেলার মাত্র। আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার আসছে। জেনারেল মুসাভি অভিযোগ করেছেন, ইসরায়েল সামরিক লক্ষ্যের আড়ালে নারী, শিশু ও বৃদ্ধদের ওপর হামলা চালিয়েছে। এমনকি গাজা ও লেবাননে প্রায় 300 সাংবাদিককে হত্যার পর এখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর কর্মীদের ওপরও বর্বর হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। প্রতিশোধের আগুন ও ইরানের দৃঢ় সংকল্প। মুসাভি দৃঢ় কণ্ঠে বলেছেন, ইতিহাস সাক্ষী, মহান ইরান জাতি কখনো কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। তিনি ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করার অঙ্গীকার করেছেন।
তিনি উল্লেখ করেন, শুক্রবার থেকে আইআরজিসি মহাকাশ বাহিনী এবং বিমান প্রতিরক্ষা সদর দপ্তর সেনাবাহিনী, আইআরজিসি আইন প্রয়োগকারী কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় ইসরায়েলের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এর সবকিছুই নাকি ছিল সতর্কীকরণ। বসতি স্থাপনকারীদের প্রতি হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফা কি নিরাপদ? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, জেনারেল মুসাভি অধিকৃত অঞ্চল, বিশেষ করে তেল আবিব এবং হাইফার বসতি স্থাপনকারীদের অবিলম্বে এসব এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তারা যেন তাদের জীবন বাঁচাতে অবিলম্বে এই এলাকাগুলি ছেড়ে চলে যায়। তার শেষ বার্তা ছিল বিশ্বের মুক্ত জনগণের উদ্দেশ্যে। মহান ইরান তার সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রতিশোধ নেবে, স্রষ্টার ইচ্ছায়, তার শক্তিতে। তেল আবিব ও হাইফার মানুষকে কি সত্যিই ঘর ছাড়তে হবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। খামেনি নিজে এই বক্তব্য দেননি, তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে এটি পড়ে শোনান। খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির অবস্থান তাদের জানা, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই। ইরানের ক্ষেপণাস্ত্রের কোপে ইসরায়েলের বৈজ্ঞানিক গর্ব ধূলিসাৎ। মোসাদের গোপন আঁতুড় ঘর কি ধ্বংসস্তূপ? তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিখ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক শক্তি ও গর্বের প্রতীক। মোসাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নিবিড়, আজ সেটি শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপের স্তূপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে, তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইসরায়েলের অমূল্য সম্পদ ছাই। রেহবট শহরের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এলবিট সিস্টেমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে তাদের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু শনিবার ভোরের সেই হামলা যেন ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের হৃৎপিণ্ডে লক্ষ্য করেই করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে, এই হামলা দুর্ঘটনাজনক নয়। পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক গবেষণার কেন্দ্র ছিল এটি। ইসরায়েলি বিশেষজ্ঞরা এই ধ্বংসযজ্ঞকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। পরীক্ষাগার থেকে শুরু করে সম্পূর্ণ ভবন সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈবিক উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা সবকিছুই চোখের পলকে শেষ। একসময় যা ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্ব করত, আজ তা কেবল ছাই আর ধ্বংসাবশেষ, যা বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। হামলার পরের ছবিগুলো আরও মর্মান্তিক। পুড়ে যাওয়া কাঠামো, উড়ে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলন্ত তার, সবই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিজ্ঞানীদের আর্তনাদ, কিছুই অবশিষ্ট নেই। যখন শেল আক্রান্ত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের ক্ষতির কথা বলতে শুরু করেন, তখনই এই হামলার ভয়াবহতা স্পষ্ট হয়। অধ্যাপক এলদাদ জাহর তার ল্যাবের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, 15 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি 22 বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি থাকা ল্যাবটিকে আগুনে পুড়িয়ে ফেলার ছবি দেখতে পাই। 3টি সম্পূর্ণ তলা ধসে পড়েছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কোনো নেট নেই, কোনো ইতিহাস নেই।
জাহুর আরও বলেন, এই ক্ষতি কেবল সরঞ্জামের নয়, বরং ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সংরক্ষণাগারের ধ্বংস। এটি প্রজন্মের পর প্রজন্মের গবেষকদের শ্রম আর মেধার ফসল, যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা গবেষণার এক বিশ্ব নেতা অধ্যাপক ইরান সেগালের ল্যাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার 50 সদস্যের দল অতি ঠান্ডা ফ্রিজার থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ জৈবিক নমুনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বন্যার কারণে বেশিরভাগই অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ মূল্যের সরঞ্জাম এখন মেরামতের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। প্রাণী রসায়ন বিভাগের অধ্যাপক শ্যারিয়াল ফ্রেশম্যান বলেন, এটা কেবল ব্যয়বহুল ডিভাইস নয় যা হারিয়ে গেছে, কয়েক দশকের সঞ্চিত দক্ষতা এবং সূক্ষ্মভাবে ক্যালিব্রেটেড বৈজ্ঞানিক ব্যবস্থা, প্রজন্মের গবেষণা অদৃশ্য হয়ে গেছে। প্রবীণ গবেষক অধ্যাপক ওরেন শুলডিনার এক ভুতুড়ে ছবি এঁকেছেন। এটা যেন আমাদের ল্যাবটি বাষ্পীভূত হয়ে গেছে। বছরের পর বছর কাজ, অনন্য ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাছি প্রজাতি, সবকিছুই এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি ছিল আমাদের ছাত্রদের অগণিত নিদ্রাহীন রাতের ফসল। আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র, রহস্য কি? এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত। ইরানের ট্রু প্রমিস 3 অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে। এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে।
এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।